সৌহার্দ্য হসপিটাল থেকে ফিরেছে বেশ কিছুক্ষণ আগে, কিন্তু তরি এখনো ফেরেনি। মেয়েটাকে 2বার কল করেছে সে। তরি জানিয়েছে সে জ্যামে আটকে আছে, ফিরতে দেরি হবে। সৌহার্দ্য ভেবে নিয়েছে তরিকে আর এইভাবে একা একা ছেড়ে দেওয়া যাবে না। চিন্তায় মাথা খারাপ হয়ে যাবার জোগাড় ওর। তরির কথা ভাবতে ভাবতেই সৌহার্দ্য নিজের ডায়েরিটা খুলল। পৃষ্ঠা উল্টাতে উল্টাতে মাঝামাঝি যেতেই সৌহার্দ্যের চোখ আটকে গেল। বেশ লম্বা একটা চুল ঠিক ডায়েরির মাঝে অবস্থান করছে। চুলটাকে হাতে নিয়ে ভালো করে পরখ করে সৌহার্দ্য মোটামুটি নিশ্চিত হলো যে এটা তরিরই চুল। সৌহার্দ্য মনে মনে হাসলো, বিড়বিড় করে বলল, আমার পার্সোনাল ডায়েরিও ঘাটাঘাটি করা শুরু করেছো তুমি চাঁদ? তুমি কি জানো না, এই ডায়েরিটার মতো ডায়েরির মালিকেরও পুরোটা জুড়ে শুধুই তুমি আছো। কবে যে তোমাকে বুঝিয়ে উঠতে পারবো। সৌহার্দ্য কিছু লিখলো না আর আজকে। লাইটারটা হাতে নিয়ে বারান্দায় চলে গেল। তরি ঘরে ঢুকলো প্রায় আরো আধা ঘন্টা পর। ক্লান্ত শরীর নিয়ে বসে পড়লো এসেই। টেবিল থেকে পানি ভর্তি গ্লাসটা নিয়ে পানি খেতেই সৌহার্দ্যের কথা মনে পড়ল। সৌহার্দ্যের তো আরো আগে চলে আসার কথা। এখানে তার কোনো সাড়া শব্দ নেই কেন? বারান্দা থেকে সিগারেটের বিদঘুটে গন্ধটা তরির নাকে এসে লাগতেই নাক মুখ কুচকালো সে। সৌহার্দ্য যে এখানে নেই কেন সেটা বোঝা হয়ে গেছে তার। নাক দিয়ে বিষাক্ত ধোঁয়াগুলো বের করে পুনরায় সিগারেটটা ঠোঁটের মাঝে চেপে ধরার আগেই সেটা কেউ হুট করেই সৌহার্দ্যের হাত থেকে টেনে নিজের দখলে নিয়ে নিল। আকস্মিক ঘটনায় হতভম্ব হয়ে পাশে তাকালো সৌহার্দ্য। তরির রাগী দৃষ্টি দেখে ভুরু কুচকে তাকিয়ে বলল, কি হয়েছে? সিগারেটটা নিয়ে নিলে যে? তো কি করব? একজন ডাক্তার যে কখনো এইসব খেতে পারে সেটা আপনাকে না দেখলে জানতেই পারতাম না। আশ্চর্য, এটাতে কি এমন আছে যে এটা ছাড়তেই পারছেন না? বলেই সেটা দূরে ছুঁড়ে ফেলে দিল। সৌহার্দ্য মলিন চোখে তাকিয়ে বলল, বিষ দিয়েই বিষ দূর করার মানে বোঝো? যখন মানুষের ভেতরটা বিষাক্ততায় ভরে যায় তখন সেটা দূর করার সবচেয়ে সহজলভ্য উপকরণ হলো এই নিকোটিন। এই বিষাক্ত নিকোটিন মাঝে মাঝে অমৃতের মতো মনে হয় সবার কাছে, বুঝলে? তরি ভুরু কুচকে তাকিয়ে ক্রোধান্বিত কণ্ঠে বলল, না, বুঝিনি, বোঝার চেষ্টাও করিনি, আর না আমার বোঝার কোনো ইচ্ছে আছে। আই হেট স্মোকিং, সুতরাং এরপর থেকে এটা আর ঠোঁটে স্পর্শ করবে না। আরে, এটা কি হুট করে ছেড়ে দেওয়া যায় নাকি? কত বছরের অভ্যাস এটা আমার, জানো তুমি? সেই কলেজ লাইফ থেকে। একটু সময় তো লাগবেই, কিন্তু কথা দিচ্ছি ছেড়ে দিব। তরি চোখটা ছোট ছোট করে তাকিয়ে রইল কিছুক্ষণ। দীর্ঘ শ্বাস ফেলে চলে এলো ঘরের ভেতর। সৌহার্দ্যের এই বাজে অভ্যাসের মূল কারণ তো সে নিজেই। তার অনুপস্থিতির দহন সহ্য করার জন্যই তো সৌহার্দ্য এটাকে সঙ্গী হিসাবে গ্রহণ করেছে। সৌহার্দ্যের সাথে সবকিছু খুলে বলতে ইচ্ছে করে তরির, কিন্তু সেটা সম্ভব হয় না। সৌহার্দ্য ওকে এখনো সামনাসামনি নিজে থেকে চাঁদ বলে একবারও সম্বোধন করেনি। সৌহার্দ্যের মনের ভিতরে কি চলছে বুঝতে পারছে না সে। কেন সৌহার্দ্য সবটা জেনে বুঝে আভাসে ইঙ্গিতে বুঝিয়েও সরাসরি সবকিছু প্রকাশ করছে না? তার মুখে চাঁদ ডাকটা শোনার জন্য তরির মন যে কি পরিমাণে অস্থির হয়ে আছে সেটা সৌহার্দ্য কি করে বুঝবে সে? চাপা বিরক্তি ও আহাকার নিয়ে তরি ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে গেল। মিস্টার রাইহান ও দাদির সঙ্গে আড্ডা দিল অনেকক্ষণ। দাদি মজার ছলে বললেন, কিরে নাতবো, তোর আমার নাতি নাতনির মধ্যে কি ঠিকঠাক সবকিছু চলতেছে রে? তরি ভুরু কুচকে তাকালো, বলল, ঠিকঠাক মানে? বেঠিক থাকবে কেন? ঠিকঠাক চলুক, এটাই তো চাই। তোদের মধ্যে যে প্রেম বিনিময় হয়েই গেল সেই দিন, তাহলে আর আমার ছেলে আর বৌমাটারে অপেক্ষা করাইতেছিস কেন? ওরা যে বুড়া হইয়া গেছে, পরে আরো দেরি হইলে নাতি নাতনি সামলানোর সামর্থ্য থাকবে না তখন। মিস্টার রাইহান দাদিকে থামিয়ে দিয়ে বলেন, আহ মা, থামো তো। মেয়েটা এখন ভার্সিটিতে ভর্তি হয়েছে, ওকে পড়াশোনায় মন দিতে দাও। আমরা আর সৌহার্দ্য কেউই চায় না তরির পথ চলায় বাধা দিতে।
আর সৌহার্দ্য একজন ডাক্তার। এত অবুঝ নয় ও, তাই এইসব নিয়ে আর ঘেটো না। তরি এই ধরনের আলোচনায় প্রচন্ড অপ্রস্তুত হয়ে গেল। আশেপাশে তাকাতেই হঠাৎ কলিং বেলের শব্দে খানিকটা কেঁপে উঠল সে। রান্নাঘর থেকে সুজাতা বললেন, এত রাতে কে এসেছে? বৌমা, দরজাটা একটু খুলে দেখো তো, কে এলো? তরি তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো। দ্রুত পা চালিয়ে মেইন ডোরের কাছাকাছি গিয়ে দরজা খুলতেই মিস্টার আফনাদকে দেখতে পেল সে। খুশি মুখে হাসি ফোটাতেই পাশে মোহনাকে দাঁড়িয়ে থাকতে দেখে সেই হাসি যেন গায়েব হয়ে গেল। অবাকতায় ছেয়ে গেল পুরো মুখশ্রী। মোহনা আজ এই সময়ে এখানে? উনি তো তরিকে পছন্দ করেন না, তাহলে আজ দেখা করতে এসেছেন যে? ভাবনাগুলো তরির মস্তিষ্কে দলা পাকিয়ে যাচ্ছে বারবার। তরি ভাবনায় বিভোর হওয়ার মাঝেই গালে কারোর স্পর্শ অনুভব করলো। মোহনা ওর গালে হাত রেখেছেন, টলমল দৃষ্টি তাক করে রেখেছেন তরির মায়াবী মুখটাতে। তরি অবাক হয়ে বলল, কাঁদছো কেন মা? কি হয়েছে? তরির মুখে এই জীবনে প্রথম মা ডাকটা শুনে মোহনা ওকে জড়িয়ে ধরলেন। চোখের পানিগুলো নির্দ্বিধায় ঝরতে দিয়ে বললেন, এই মা ডাকটা আগে শুনলে তোকে আমি দূরে ঠেলে রাখতে পারতাম না কোনো দিনও। তোর সাথে যে আচরণ করেছি তার কোনো ক্ষমা হয় না। তোর মুখে মা ডাক শোনার যোগ্য বলে আমার নিজেকে মনে হচ্ছে না। এসব তুমি কি বলছো মা? আমি তো তোমার সংসারের বোঝা ছিলাম। তোমার জায়গায় অন্য কেউ থাকলে এমনই করতো। সমাজে এমনটাই হয়ে এসেছে। তবে সত্যিটা কি জানো? হোক সে নিজের সন্তান বা সৎ অথবা পালিত, সবাই কিন্তু রক্ত মাংসের তৈরি মানুষ। সবাইকে মন থেকে ভালোবাসতে না পারলেও ঘৃণা করা উচিত নয়। মোহনা চোখ মুছে বলেন, আমি বুঝতে পারিনি রে তখন, কিন্তু কিভাবে যেন আজ আমার মনটা বদলে গেছে। তোর জায়গায় নিজের সন্তানকে বসিয়ে আমি অনুভব করেছি নিজের কৃতকর্ম কতটা অন্যায় ছিল। আজ আমি কিছু চাই না তোর কাছ থেকে, শুধু বাকিটা জীবন তোর ভালো মা হয়ে থাকতে চাই। তরি তরি মোহনাকে জড়িয়ে ধরে বলল, ঠিক আছে, আজ থেকে তুমি আমার ভালো মা। মিস্টার আফনাদ তরিকে ও মোহনাকে বুকে আগলে নিয়ে বললেন, আজ আমি অনেক খুশি, আমার মেয়ে আজ মা পেয়েছে। দূর থেকে তরির হাস্যোজ্জ্বল মুখটা সবাই লক্ষ্য করলো। সৌহার্দ্যের মুখে প্রসন্নের হাসির রেশ ফুটে উঠল যেন। মনে মনে বলল, তুমি তো সবাইকে পেয়ে যাচ্ছ চাঁদ, তোমাকে যে আমি নিজের করে পেয়েও পেতে পারছি না। কবে হবে তুমি আমার একান্তই নিজের প্রিয়দর্শিনী? আরো অপেক্ষার প্রহর বাকি। কিরে, সেই কখন থেকে খেয়াল করছি একা একাই মিট মিট করে হাসছিস। কি হয়েছে আজ তোর? মধুর ডাকে তরি হকচকিয়ে গেল। চকিত চোখে তাকাতেই মধু ভুরু নাচিয়ে বলল, কি, তোকে আমি চিনি না ভেবেছিস? তোর হাব ভাব সব মুখস্থ আমার। বই সামনে নিয়ে বসে আছিস, কিন্তু মনোযোগ কোথায় তোর? তরি আশেপাশে তাকালো। লাইব্রেরিতে সবাই বই পড়ায় ব্যস্ত। তরি ফিসফিস করে খুশি মনে বলল, আজকে আমি অনেক খুশি, শুধু হাসতে ইচ্ছে করছে এর জন্য। মধু ভুরু কুচকে তাকিয়ে বলল, এত খুশির কারণ তো বলিনি আমায়। কি ব্যাপার বলতো? আচ্ছা চল, আর পড়াশোনা করে কাজ নেই। তোর মনে এত এত আনন্দ কেন আজকে, সেটাই শুনি না হয় এখন। তরি আর মধু লাইব্রেরি থেকে বের হলো। বিকেল হওয়ায় চারপাশে গুঞ্জন আর রমরমা পরিবেশের আমেজ। তরিও হাঁটতে হাঁটতে তার মায়ের কথা সব কিছু খুলে বলল মধুকে। মধু শুনে হাসলো, বলল, এই জন্য এত খুশি তুই? আসলে খুশি হওয়ারই কথা। মা জিনিসটা বোধ হয় আল্লাহ পৃথিবীতে সবচেয়ে ভিন্নভাবে বানিয়ে পাঠিয়েছে। জানিস, পৃথিবীর কোনো কিছুর সাথে এটার তুলনা হয় না। তোমার মায়ের সাথে তোমার কথা হয় না? তরির প্রশ্ন শুনে মধুর পা যেন থেমে গেল। মলিন হেসে বলল, মা ভালোই আছে, খারাপ থাকার কোনো কারণ নেই। আচ্ছা চল, আজকে তোকে ফুচকা খাওয়াই।
আমার প্রচুর খিদে পেয়েছে রে। তরির দিকে তাকিয়েই কথাগুলো বলতে বলতেই সামনে কারোর সাথে ধাক্কা লাগলো মধুর। মধু পড়ে যেতে নিলেও নিজেকে সামলে নিল, রাগী কণ্ঠে বলল, আব্বে, কোন কানার বাচ্চা? প্রহরের মুখটা চোখের সামনে ভেসে উঠতেই মধুর মুখ খানিকের জন্য যেন বন্ধ হয়ে গেল। কিন্তু মুহূর্তের আগের চেয়েও দ্বিগুণ রেগে সে প্রহরের দিকে আঙ্গুল তাক করে বলল, তুই? তোকে কি বলেছিলাম আমি? বারণ করেছিলাম না আমার সামনে অপ্রয়োজনে না আসতে? যত সব। প্রহর কিছু বলবে তার আগেই সৌহার্দ্য সেখানে হন্তদন্ত হয়ে উপস্থিত হলো। তরির বাহু ধরে ক্লান্তি নিয়ে বলল, আমি বলেছিলাম না 4টার পর তোমায় নিতে আসবো? এতবার কল দিচ্ছি, ফোন ধরছো না কেন তুমি? খুঁজতে খুঁজতে ঘাম ঝরিয়ে ছেড়েছ আমার। বলেই সৌহার্দ্য পকেট থেকে রুমালটা বের করে মুখ মোছার জন্য হাত তুলল। সামনে তাকাতেই ওর চোখ দুটো স্থির হয়ে গেল। বিস্ময়ে নির্বাক হতভম্ব হয়ে তাকিয়ে রইল শুধু মধুর দিকে। মুহূর্ত গড়ালো, সৌহার্দ্যের মুখ থেকে অস্পষ্ট স্বরে বের হলো, মধু, তুই এখানে এত বছর পর? মধুর চোখের পানিগুলো বাঁধ মানল না আর। তার খুব ইচ্ছে করলো সৌহার্দ্যের বুকে ঝাঁপিয়ে পড়তে, খুব করে কাঁদতে, নাক টেনে টেনে মনের জমে থাকা অভিযোগগুলো জানাতে। বলতে ইচ্ছে হলো, তোদের ছাড়া আমি ভালো নেই রে ভাইয়া, তোদেরকে আমি অনেক অনেক মিস করি। কিন্তু মানুষ চাইলেও সবকিছু করতে পারে না, আর না পারে কিছু বলতে। কোনো একটা বাধা মধুকে আটকে দিল। অশ্রুপূর্ণ চোখে প্রহর, তরি আর সৌহার্দ্যের মুখ একবার অবলোকন করল সে। পর মুহূর্তে তড়িৎ গতিতে পা ঘুরিয়ে চলে গেল সে। তরির কি করা উচিত সে বুঝে উঠতে পারল না। কুয়াশার চাদরে পুরো শহর আবৃত, সাথে গা হিম করে তোলা শীতল হাওয়ায় বারবার গায়ের লোম দাঁড়িয়ে উঠছে তরির। গায়ের চাদরটা ভালো করে জড়িয়ে নিয়ে মধুর দিকে তাকালো সে। মেয়েটা কেমন যেন নীরব নির্বিকার হয়ে বসে আছে। মধুর এমন অনুভূতিহীন নিষ্প্রাণ রূপ দেখেনি কখনো কেউ। মধু তখন সৌহার্দ্য আর প্রহরের সামনে থেকে চলে যাওয়ার পর তরিও মধুর পিছু পিছু ছুটে গিয়েছিল, কিন্তু মধু ততক্ষণে স্কুটার নিয়ে গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে। তরি পিছু ডাকলেও শোনেনি সে তখন। তরিও ভাগ্যবশত একটা সিএনজি পেয়ে সেটাই উঠে গিয়েছিল মধুকে ফলো করার জন্য। কিন্তু তরিকে অবাক করে দিয়ে মধু নিজেই হোস্টেলে ফিরে এসেছিল। হোস্টেলের পার্কিং এরিয়ায় মধুর স্কুটার দেখে তরি হোস্টেলে প্রবেশ করলো। কিন্তু মধুর রুমের সামনে তালা ঝোলানো দেখে তরি অবাক হয়। পর মুহূর্তে মধুর বলা একটা কথা মনে পড়ে তরির, জানিস, আমার মন খারাপ হয় না কখনো। মন খারাপ করব কার জন্য? আমার যে কেউই নেই। কিন্তু মাঝে মাঝে নিজের জীবনের শূন্যতাগুলো প্রচণ্ডভাবে অনুভব করি আমি। সেই শূন্যতাকে শূন্য হওয়ায় মিলিয়ে দেওয়ার জন্য নীরবতা খুঁজি তখন। এই জন্যই আমার হোস্টেলের ছাদ, খোলা মাঠ আর অন্ধকার ঘর আমার খুব পছন্দ। তরি তড়িঘড়ি করে ছাদে উঠতেই দেখল মধু ছাদের এক কোণায় পা ঝুলিয়ে বসে আকাশের দিকে অপলক তাকিয়ে আছে। তরি নীরবে দীর্ঘশ্বাস ফেলল। মধুকে এই মুহূর্তে ওর ঠিক কি বলা উচিত বুঝে উঠতে পারছে না সে। পিছু পিছু ছুটে চলে এলো এ। কি ভেবেছিলি আমি আবারও হারিয়ে যাব? মধু ব্যঙ্গাত্মক হাসলো যেন। তরি অবাক হলো মধুর কথা শুনে। মেয়েটা এখনো ঘাড় ঘুরিয়ে পর দিকে তাকায়নি, তবুও ওর আগমন বুঝে উঠে গেল। মধু আবারও বলল, অতীত মানুষের পিছু ছাড়ে না রে। পালিয়ে আর হারিয়ে গিয়ে মানুষ শান্তি খোঁজে। আমিও খুঁজেছিলাম, কিন্তু আমি ভুলেই গিয়েছিলাম যে আমার আমিকে নিজের মধ্যেই হারিয়ে ফেলেছি আমি। তরি গিয়ে মধুর পাশে বসলো। কয়েক মিনিটের নীরবতা মন দিয়ে অনুভব করলো দুজন। তরি হঠাৎই মুখ খুলল, খুব ম্লান গলায় বলল, অতীতকে তো একটা সুযোগ দিতেই পারিস রে। তরি মুখে তুই সম্বোধন শুনে একটুও অবাক হলো না মধু।
ছোটবেলায় একে অপরের খেলার সঙ্গী ছিল তারা। তরি ওর সাথে এভাবেই কথা বলতো, তাই মধু নির্বিকার ভঙ্গিতে অতি স্বাভাবিক কণ্ঠে বলল, তুই আমাকে প্রথম দেখাই চিনতে পেরেছিলি তার মানে, তাই না? তোর যদি ছোটবেলার সব কথা মনে থেকে থাকে তাহলে আমাকে চিনে ফেলা অস্বাভাবিক কিছু না। প্রথম দেখে বুঝিনি, নাম শুনে সাথে সাথে চিনে ফেলতে পারিনি। সৌহার্দের বাড়িতে প্রবেশ করার পর আমার চোখ দুটো তোকে অনেক খুঁজেছিল, কিন্তু তোর দেখা না পেয়ে অবাকও হয়েছিলাম। অনুমান করেছিলাম তুই ওই বাড়িতে থাকিস না। তোকে দ্বিতীয়বার দেখে হুট করেই তোর নামটার সাথে লিঙ্কটা খুঁজে পাই, তখন চিনতে পেরেছিলাম। কিন্তু আমি কাউকে কিছুই জিজ্ঞেসও করতে পারিনি। এমনি প্রহরের সন্দেহের কবলে পড়ে মুখ খুলতে হয়েছে আমায়। সন্দেহের মাত্রা বাড়াতে চাইনি আর, তবে কৌতূহলটা নিজের মধ্যে চেপে রেখেছি আজও। তোর সাথে মিশেছি এতদিন, তোর কথাগুলো আমাকে নাড়া দিত। মনে হতো বেশ জটিল কোনো ঘটনা তোর জীবনে ঘটেছে। তরির দৃষ্টিতে কৌতূহল স্পষ্ট। মধু তরির প্রতিক্রিয়ার বিপরীতে শুকনো হাসি দিল শুধু। মুহূর্তের পর মুহূর্ত গড়ালো। মধুর নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে তরি। অপেক্ষা করছে মধু, কখন মুখ খুলবে। অন্যদিকে প্রহরের দৃষ্টি নামানো, অপরাধীর মতো মাথা নিচু করে বসে আছে সে। সৌহার্দ্য তার ঠিক সামনে মুখোমুখি হয়ে বসে আছে। প্রহরের পিছু পিছু ওর পার্সোনাল কেবিনে নিজেই এসেছে সৌহার্দ্য। রাগে তার মস্তিষ্ক টকবক করছে, আর এই সম্পূর্ণ রাগটা প্রহরের ওপরই। অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে সে প্রহরের দিকে। এই দুই হাত দিয়ে তোকে একদিন বুকে আগলে নিয়েছিলাম আমি। কলিজাটার একটা অংশ ছিলি তুই। তোর জায়গায় অন্য কেউ হলে তোকে যে আমি কি করতাম তুই কল্পনাও করতে পারবি না। মধুর খোঁজ তুই জানতি, অথচ আমাকে একবারও বলিসনি। কি চাস তুই? আমাকে বলতো। তুই জানিস মধুকে আমরা পাগলের মতো খুঁজেছি। সৌহার্দ্যের কথার বিপরীতে প্রহর চোখ তুলে তাকালো। ওর ঘর্মাক্ত কপাল থেকে ফোঁটায় ফোঁটায় ঘাম ঝরছে। সৌহার্দ্যের এমন উদ্গ্রীব অবস্থা দেখেও প্রহর স্বাভাবিক এক বাক্যে বলল, যে নিজে থেকে হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া যায় না। হুট করে চেঁচিয়ে উঠল সৌহার্দ্য। প্রহরের ঠিক মুখ বরাবর আঙ্গুল তুলল, ফুঁসে উঠে বলল, তোর জন্য হারিয়ে ফেলেছি আমি আমার বোনকে, শুধুমাত্র তোর জন্য। তোর কারণে আমার বোন নিজের পরিবার থেকে দূরে সরে গেছে, নিজেকে আড়াল করেছে ওর নিজের পুরনো চেনা দুনিয়া থেকে। আজকের এই মধুর সাথে 2 বছর আগের মধুর আকাশ পাতাল তফাৎ। একটা মানুষ ভেতর থেকে কতটা নিঃশেষ হয়ে গেলে নিজেকে তার চিরচেনা পৃথিবী থেকে লুকিয়ে রাখতে পারে, ভাবতে পারছিস তুই সেটা? প্রহর অসহায় দৃষ্টিতে তাকালো। সে জানে সবটাই তার দোষ, কিন্তু তার নিজেরও যে অন্য কোনো উপায় ছিল না, সেটা বুঝিয়ে বলার সময় এখনই। অনেক ভেবেছে সে, অনেক চেষ্টা করেছে নিজের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার, কিন্তু সবাই তার দিকে আঙ্গুলি তুলেছে সব সময়। কেউ তার অসহায়ত্ব বুঝতে চাইছে না, কেউ জানতেও চায় না তার এমন কাজের পেছনের কারণ। সবার চোখে আজ সে প্রতারক, সুতরাং তাকে এবার মুখ খুলতেই হবে। অরুণী ওর বাবার সামনে গালে হাত দিয়ে বসে আছে। এই কয়েকদিনে চিন্তা করতে করতে আরমান সাহেবের চোখ মুখ কোঠরে ঢুকে গেছে একদম। দেখেই বোঝা যাচ্ছে বহুদিন যাবৎ 2 চোখের পাতা একত্রিত করেন না তিনি। চিন্তা ভীতি অনাকাঙ্ক্ষিত কিছু তাড়া করে বেড়াচ্ছে তার মস্তিষ্ক জুড়ে। আরমান সাহেবের ভীতিটাই আসলেই সত্যি, এটা জানতে পারলে তিনি ঠিক কি রকম প্রতিক্রিয়া দেখাবেন সেটাই ভাবছে অরুণী। আরমান সাহেব অরুণীর দিকে তাকালেন। চোখের চারপাশে পড়া গাঢ় কালচে দাগটা ওর শুভ্র মুখটায় অতি স্পষ্টভাবে ধরা পড়েছে। তার মেয়েটা স্বাভাবিক নেই, তিনিই ওকে অস্বাভাবিক করে তৈরি করেছেন, যদিও এটার প্রয়োজনীয়তা ছিল অবশ্যই।
আরমান সাহেব সকল ভাবনা চিন্তা কিছু সময়ের জন্য মাথা থেকে দূরে সরালেন। অরুণীর এগিয়ে দেওয়া বড় খামটা হাতে নিয়ে সেটা খুললেন। বেশ কয়েকটা কাগজ সহ তরির দুটো ছবিও বেরিয়ে এলো। ছবি দুটো আড়াল থেকে তোলা হয়েছে, কিন্তু তরির মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে। আরমান সাহেব ছবি দুটোতে হাতে দিলেন। ছবিটায় চোখ রাখতেই তার দৃষ্টি যেন স্থির হয়ে গেল। হাতটা অনবরত কম্পনরত। অরুণীর চোখ এড়ালো না সেটা। সে অদ্ভুত হাসি দিয়ে বলল, কি হলো বাবা, অবাক হলে নাকি ভয় পেয়েছো? এভাবে কাঁপছো কেন? আরমান সাহেব মেয়ের মুখের দিকে তাকালেন। বিস্ময় ঘেরা দৃষ্টি বজায় রেখে থেমে থেমে বললেন, এটা এটা কিভাবে সম্ভব? এই মেয়েটা সৌহার্দের বউ কিভাবে? তুই নিশ্চিত যে সৌহার্দই ওকেই বিয়ে করেছে? হ্যাঁ, এটাই সেই মেয়ে। অবাক হয়েছে দেখে? কিন্তু এটা কিভাবে সম্ভব? একটা মানুষের সাথে আরেকটা মানুষের এতটা মিল কিভাবে থাকতে পারে? এটা কাকতালীয় হওয়া কি আদৌ সম্ভব? কাকতালীয় কিছুই নয়। পেপারসগুলো দেখো ভালো করে, তাহলেই সবটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। অরুণীর মুখে হাসি আর আরমান সাহেবের মুখে ভয়। অরুণীর এত আনন্দের কারণটা আরমান সাহেব বুঝে উঠতে পারছেন না। তিনি কাগজগুলোর দিকে তাকালেন। এগুলো তরির অফিসিয়াল কাগজপত্র। তরির বিভিন্ন পরীক্ষার সার্টিফিকেটগুলো এখানে একত্রিত করা হয়েছে। সেদিন অরুণীকে দেখে তরির সেন্সলেস হয়ে যাওয়াটা অরুণীর মনে সন্দেহ সৃষ্টি করে। সেই সন্দেহ আরমান সাহেবকে জানানোর পর তিনি সিদ্ধান্ত নেন তরির ব্যাপারে সব তথ্য সংগ্রহ করার। এরপর অরুণী এতদিন বহু চেষ্টা চালিয়ে সঠিক কাগজপত্র সংগ্রহ করে আরমান সাহেবের সামনে নিয়ে এসেছে। তরির ছবি সহ একটা কাগজের ওপরে আরমান সাহেবের চোখ আটকে গেল। ছবিটার পাশে স্পষ্টভাবে লেখা আছে, অরিত্রী শেহরিশ। আরমান সাহেবের মাথা যেন ভন ভন করে উঠল। এই মেয়েটার মুখ একদম তার স্ত্রী মালিহার মতো। ওর নাম জেনে আরমান সাহেব নিশ্চিত হয়ে গেছেন এটাই তার ছোট মেয়ে। তার মেয়ে আজও পৃথিবীর মাটিতে জীবিত আছে, সে এখনো মারা যায়নি। অরুণী নিজের বাবার মাথায় হাত রাখল, বলল, অরুণী শেহরিশের বোন অরিত্রী শেহরিশ। মেয়েটা বেঁচে আছে বাবা। ও সবসময় জিতে এসেছে। আজও সবার অজান্তেই ও জিতে গেল। আমার জীবন থেকে সবকিছু কেড়ে নিয়ে নিজেকে পরিপূর্ণ করে ফেলল মেয়েটা। আচ্ছা, ও কি আমাকে নিঃস্ব করার জন্যই পৃথিবীতে এসেছে? অরুণী আবারও হাসল। আজ সেই হাসি দেখে আরমান সাহেব চিন্তিত হলেন না। অরুণীর অস্বাভাবিক আচরণ তাকে ভাবাচ্ছে না। যেই আশঙ্কা তাকে তাড়া করে বেড়াচ্ছিল সেটা যে আজ সত্যি হলো। এখন অরুণীই হতে পারে তার একমাত্র অস্ত্র। আরমান সাহেব রহস্যময় হাসি দিলেন। তরির ছবিটা মুখের সামনে তুলে ধরলেন। তার হাসি আরো গাঢ় হলো, কিন্তু সেই হাসি বেশিক্ষণ স্থায়ী হলো না। সব কাগজের নিচে একটা কালো কাগজের প্রান্ত ভাগ দেখে অবাক হলেন আরমান সাহেব। ভুরু কুঁচকে সেই কাগজটা নিজের হাতে নিলেন। কাগজের লেখাটা পড়ে কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল আরমান সাহেবের। সেখানে লেখা আছে, আমার অজান্তেই আমার ব্যাপারে খোঁজ খবর নেওয়া সম্ভব নয় মিস্টার আরমান। আমি চেয়েছি বলে আপনি জানতে পারলেন আমার আসল পরিচয়, কিন্তু জেনে অনেক বড় ভুল করে ফেললেন। নিজের আয়ুকে আরো কমিয়ে আনলেন। সেদিনটা আমি ভুলিনি, যেদিন আমার মায়ের রক্তে নিজের হাতটা ভিজিয়ে আপনি পৈশাচিক হাসি হেসেছিলেন। সেদিন আপনার মেয়েকে আপনি নিজে কবর দিয়েছিলেন ঠিকই, আর সেখানেই মৃত্যু ঘটেছিল সেই ভীতু অরিত্রীর। কিন্তু সেখান থেকেই জন্ম নিয়েছে আজকের প্রতিশোধ কাম্য তরি। সে আজও বেঁচে আছে তার মায়ের কষ্ট দূর করার জন্য। আপনার অপরাধের শেষ নেই। আপনি আমার মাকে পুড়িয়ে দিয়েছিলেন। সেই দহনে আজও আমার মা ছটফট করছে। আমি সেটা দেখতে পাই। সেই মায়ের ভেতরের জ্বলতে থাকা আগুন আপনার রক্ত দিয়ে নেভাবো আমি, তরি।
অতীত অসম্ভব সুন্দর, কল্পনায় তার অবর্ণনীয় সৌন্দর্যে আজও মধু তৃপ্তি খোঁজার চেষ্টা করে। তরীর উন্মুখ দৃষ্টি একবার অবলোকন করে নেয় সে। শীতল বাতাস বারবার তরীর গা হিম করে দিয়ে যাচ্ছে, কপালের চুলগুলো এলিয়ে পড়ছে তার মুখশ্রী জুড়ে। কিন্তু সেই দিকে কোনো নজর নেই তরীর। তার কৌতূহলী মনে আজ তুমুল আন্দোলন চলছে। মধু সবটাই বুঝতে পারল। ঠোঁট এলিয়ে ম্লান এক টুকরো হাসির রেশ দেখা দিল তার অপর প্রান্তে। ধীরে ধীরে জাগ্রত হতে শুরু করলো তার সেই স্মৃতি, যার সূচনা রংধনুর মতো রঙিন, কিন্তু পরিশিষ্টে রয়েছে এক বিষাদময় বিচ্ছেদ। এক যুগেরও বেশি সময় পূর্ববর্তীকাল। আহমেদ ভবন, এটা জুড়ে পরিবেশ তখন যেন থমথমে। রাইহান আহমেদ ও আরমান আহমেদ দুই ভাই। মিস্টার রাইহান সরকারি কর্মকর্তা, আর আরমান পেশায় একজন ডক্টর। দুজনেই এক বাড়িতে এক সংসারে বেশ ভালো করেই দিন পার করছিলেন তখন। নিজেদের ভবিষ্যতে মনোনিবেশ করেছিলেন পুরো দমে। আরমান নিজের কয়েকজন বন্ধুকে নিয়ে হাসপাতাল প্রতিষ্ঠা করেছিলেন। তার ভবিষ্যৎ ঘুরিয়ে দেয় এই হাসপাতালই। তার আয়ের পরিমাণ কয়েক গুণ বেড়ে যায়। কথাই বলে, অর্থই অনর্থের মূল। আরমান সাহেবের ক্ষেত্রেও কথাটা অনেকটাই মিলে গিয়েছিল। তার স্বাভাবিক জীবনযাপন অস্বাভাবিক হয়ে যায়। নিজের স্ত্রী সন্তানের প্রতি তীব্র অনীহা সবারই চক্ষু গোচর হয় তখন। তবে বেশি বাড়াবাড়ি রকমের কিছুই করতে পারতেন না তিনি। কারণটা ছিল মিস্টার রাইহান। গাম্ভীর্য সত্তার এই বড় ভাইকে আরমান সবসময়ই সমীহা করে চলতেন। ওনার পিতৃহীন জীবনের একমাত্র বটবৃক্ষ ছিল এই রাইহান। তাই ভাইয়ের প্রতি ভীতি ও শ্রদ্ধা কোনোটাই কমিয়ে আনতে পারেননি তিনি। কিন্তু কালক্রমে ভ্রাতৃত্বের সম্পর্কেও ভাটা পড়ে, ক্রমশ আলগা হয় বন্ধন। আরমান সাহেব তখন মান্যতা ভদ্রতা ভুলে বসেছেন। নিজের স্ত্রীকে সহ্যই হতো না তার। হুটহাঁটি গায়ে হাত তোলা, গালিগালাজের সীমাও পেরিয়ে যাচ্ছিলেন তিনি। অরুণী তখন বেশ বুঝদার হলেও অরিত্রী তখন অনেকটাই ছোট। পুরো বাড়ির প্রাণ ছিল সে। অরিত্রীর জন্ম হয়েছিল এক পূর্ণিমার রাতে। সৌহার্দ্য যখন ওকে প্রথম কোলে নেয়, বারান্দার ফাঁক গলিয়ে এক টুকরো চাঁদের আলোয় অরিত্রীর উজ্জ্বল মুখটা ধরা দেয় সৌহার্দ্যের চোখে। জলজল করে ওঠে সৌহার্দ্যের বাচ্চামো মাখা সেই চোখ দুটো। সৌহার্দ্য আমোদিত হয়ে বলেছিল সেদিন, বাবা দেখেছ, আমাদের ঘরে একটা চাঁদ এসেছে। কাকিমণি আমাদেরকে একটা চাঁদ এনে দিয়েছে। আমার এই মিষ্টি চাঁদটা ওই আকাশের চাঁদের চেয়েও অনেক বেশি সুন্দর। ও আমাদের চাঁদ, তাই না বাবা? বলো, তাই না মা? সৌহার্দ্যের বাচ্চামো দেখে সবাই হেসেছিল সেদিন। সৌহার্দ্যের দেওয়া নামেই অরিত্রীর প্রথম পরিচয় হয়। সৌহার্দ্যের দাদি অরিত্রীর গলায় ঝুলিয়ে দেন চন্দ্রাকৃতির একটা লকেট। পুরো বাড়ি অরিত্রীর প্রতি এতটাই ঝুঁকে যাওয়ায় অরুণীর প্রচুর মন খারাপ হতো। আরমানও অরিত্রীর আগমনে খুশি ছিলেন না। অরুণীকে তিনি ভালোবাসতেন, কিন্তু তিনি মনে মনে চেয়েছিলেন অরুণীর পর একটা পুত্র সন্তান এসে তার পরিবারটা পরিপূর্ণ করুক। এমনটা না ঘটায় তিনি আশাহত হলেও মেনে নিয়েছিলেন সবটা। অরুণীর চোখে পৃথিবীর সবচেয়ে অপছন্দের মানুষ ছিল তার মা ও বোন। অরিত্রীর প্রতি অরুণীর প্রচুর ক্ষোভ। কেন এই মেয়েটাকে দেখলেই সবাই এত বিগলিত হয়ে যায়? সৌহার্দ্য সহ বাড়ির সবাই কেন সারাক্ষণই ওকে মাথায় তুলে রাখে? পরিবারের সবার প্রতি বিতৃষ্ণা চলে আসে অরুণীর। মালিহা তার বড় মেয়েকে বোঝাতে চাইলেও অরুণী বুঝতে চাইতো না। তবে নিজের বাবার প্রতি সে ছিল মাত্রাতিরিক্ত দুর্বল। মেয়ের এই দুর্বলতার জন্যই আরমান সাহেবও অরুণীকে অনেক ভালোবাসতেন। কিন্তু আরমান সাহেবের হঠাৎ পরিবর্তন সবকিছুই যেন এলোমেলো করে দেয়। এক সময় দুই ভাইয়ের মধ্যে বিচ্ছেদ দেখা দেয় এক অজানা কারণে। মিস্টার রাইহান আরমানের সাথে সম্পর্ক ছিন্ন করেন। সৌহার্দ্যের দাদি তাকে পুত্র বলে মানতে অস্বীকৃতি জানায় এবং বাড়ি ত্যাগ করার নির্দেশ দেন। মালিহার সেদিন বলার মতো কিছুই ছিল না। অরিত্রীর বয়স তখন মাত্র 7 বছর। মধুর সাথে খেলছিল সে, কিন্তু সবার কথা শুনে
সে একটু বুঝতে পেরেছিল যে তার বাবাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। সে ফ্যাল ফ্যাল করে সবার দিকে বারবার তাকাচ্ছিল। সৌহার্দ্য কলেজ থেকে এসে বাড়ির পরিস্থিতি দেখে অরিত্রী আর মধুকে নিয়ে পার্কে চলে গেল। অরুণী রাগী দৃষ্টিতে তাদের চলে যেতে দেখেছিল। ওকে রেখে সৌহার্দ্য চলে গেল ভাবতে বিরক্ত হচ্ছিল অরুণী। নিজের সবটুকু পরিশ্রম দিয়ে তোকে ডক্টর হিসেবে গড়ে তুলেছি, আজ এই দিন দেখার জন্য? আমি ভাবতেও পারিনি আমার এই সিদ্ধান্ত আজ তোকে এতটা পশুতে পরিণত করবে। সি, এর জন্যই রোজ নিজের স্ত্রীর উপরে এত বিতৃষ্ণা তোর? সব সহ্য করেছি এতদিন, কিন্তু আজ সব সীমা পেরিয়ে গিয়েছিস তুই। তোর মুখ দেখতেও ঘৃণা হচ্ছে আমার। আর কোনোদিনও তোর মুখ দেখতে চাই না আমি। আরমান নিজের চোখ তুলে তাকাতে পারছিল না মা আর ভাইয়ের দিকে। সৌহার্দ্যের দাদি পাথরের মতো কঠিন হয়ে গেছেন যেন। মিস্টার রাইহান এতগুলো কথা বলেও নিজেকে দমাতে পারছেন না। মালিহা আঁচল দিয়ে চোখের পানি মুছছেন। তিনি বুঝতে পারছেন তার স্বামী অনেক বড় অন্যায় করেছেন, কিন্তু আসল ঘটনা তিনিও জানতেন না। আরমান সেদিন বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল, আর সাথে নিয়ে গিয়েছিল বড় ভাইয়ের প্রতি এক বুক ক্ষোভ। অরুণীয় বাবার হাত ধরে চলে যেতে চেয়েছিল। সে তখন আর অবুঝ নয়। তাই সৌহার্দ্যের দাদি তখন মুখ খুলে একটা কথাই বলেছিল অরুণীকে, ওর সাথে চলে গেলে তুই আর এই বাড়িতে কোনো দিনও ঢুকতে পারবি না। অরুণী তাচ্ছিল্যের দৃষ্টি নিক্ষেপ করে বলেছিল, আসার ইচ্ছেও নেই, তোমরা থাকো তোমাদের চাঁদকে নিয়ে। যদি কোনোদিন নিজেকে শুধরে নিতে পারিস তাহলেই আবার তোকে বুকে টেনে নিব আমি। শুধু একবার চেষ্টা করিস। মিস্টার রাইহানের কথা শুনেও কোনো রকম প্রতিক্রিয়া না করে অরুণীকে নিয়ে চলে গিয়েছিলেন আরমান। কারণ তিনি নিজেও জানতেন তার পক্ষে নিজেকে শোধরানো কখনোই সম্ভব না।